আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমি আপনাদের মাঝে এখন অনেক ধরনের রেসিপি শেয়ার করব, কয়েক পদের। কিন্তু প্রথমেই শুরু করলাম মোগলাই পরোটা রেসিপি দিয়ে। তো আমি মোগলাই পরোটা বানানোর জন্য কিছু আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে যতটুকু পরিমাণ তেল দিবেন, যে যখন দেখবেন আটাগুলো মাখালে আটাগুলো দলা দলা হয়ে যাইতেছে, এরকম পরিমাণ তেল দিবেন। দিয়ে একটু একটু করে পানি দিয়ে আটাগুলো দলা পাকিয়ে নেবেন, এরকম মেখে নেবেন। তো একটু একটু করে পানি দেবেন অবশ্যই। আবার বেশি করে পানি দিয়ে দিবেন না একবারে, তা না হলে কিন্তু বেশি পানি দিলে একবারে নরম হয়ে যাবে। এই দেখেন আমি একটু সময় নিয়ে আটাগুলো মেখে নিছি, দলা পাকিয়ে নিছি। তো আটাগুলো মাখানো হলে এইদিকে আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নিয়েছি কুচি করে। তো অনেক বেশি ঝাল মরিচ, যে কারণে আমি চামচ দিয়েই এটা এরকম করে নরম করে নিতেছিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড এই তো একটু ডিমটা ভেঙে দিল এর মধ্যে, যেহেতু আমার হাতে ফোন ছিল। তো ডিম দুটা ভেঙে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা এখন গুলিয়ে নেব। তো ডিমটা গুলিয়ে আমি এক পাশে রেখে দেবো, আর এই পাশে যে আটার ব্যাটারটা আছে ওই ব্যাটারটা ছোট ছোট দলা পাকিয়ে নেব। নিয়ে তারপরে আমি এখন রুটি বেলে নেব। এই দেখেন আমি দলা পাকিয়ে নিয়েছি আর এখন রুটি বেলে নিতেছি। মোগলাই পরোটা বানানো একদমই সহজ, কোনো কঠিন কাজ না। এই দেখেন আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে আমার ডিম গুলিয়ে রাখছিলাম, এই ডিমটা দিয়ে দেখেন আমি মোগলাইয়ের এই শেপটা কীভাবে দিতেছি। খুবই সহজ, এটা কঠিন কোনো কাজ না। আমি এক পাশেই দেখেন আগে দিয়ে নিয়েছি, এরপরে আর এক পিঠ দিয়ে নিয়েছি। তো অবশ্যই একটু টিভি দিয়ে বা বলে যেতে যেতে যে জায়গায় যেরকমই বলুক এরকম করে নিয়ে একটু ভালো করে হাতে প্রয়োজনে একটু পানি নিয়ে এভাবে সুন্দর করে একটু লাগিয়ে নেবেন। দেখবেন আবার ছুটিয়ে না যায় আর ডিমগুলো যাতে বেরিয়ে না যায়, এরকম করে এইভাবে চারপাশ দিয়ে এইভাবে মোগলাইটা তৈরি করে নেবেন, বানিয়ে নেবেন। এখন আমি এই পাশে দিয়ে দিয়েছিলাম তেল গরম, এই তেলের মধ্যে মোগলাইটা দিয়ে দেবো। দিয়ে লো আঁচে আস্তে আস্তে ভেজে নেব। অবশ্যই লো আঁচ রাখতে হবে, বেশি দিলে কিন্তু পরে দেখা যাবে ভিতরে রুটিটা ভাজা হয় নাই, ভিতরের ডিমটাও সিদ্ধ হয় নাই কিন্তু পুড়ে গেছে, এরকম হবে। এই জন্য লো আঁচে আস্তে আস্তে পরোটাটা ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন অনেক বেশি জেনে জাল না। এই তো আমার মোগলাই পরোটা বানানো শেষ। এদিকে আমি ইউনিকভাবে আপনাদেরকে দেখাবো শাক ভাজি। আমার নতুন আপুরা যারা আছে তাদের হয়তো অবশ্যই অনেক কাজে আসবে। তো এটা হচ্ছে বাংলাদেশে এই শাককে কী শাক জানি বলে, আমি ভুলে গেছি সত্যি। অনেক দিন ধরে দেশ থেকে এসেছি, দেশের অনেক কিছুই আমার আসলে মনে আছে, বাট এটার কথা মনে নাই। তো এই শাকগুলা হইতেছে মানে ঘাস পাতা মাঠে সব জায়গায় এমনিতেই হয়, এটা কিন্তু বনে না। এই তো কী শাক যিনি কাটা নটিয়ার শাক আছে এক পদ, আর এটা যিনি কি ওই শাকের মতোই এখানেও এই শাকগুলা পাওয়া যায়। তো আমি এই শাকগুলা কিনছিলাম না, ওই যেখানে আমাদের বাঙালি ভাইয়ের সবজি বাগান আছে ওইখান দিয়ে অনেক বেশি হয়েছে, ওই ভাই আমাদের এই শাকগুলা তুলে তুলে দিছিল। তো শাকগুলা আমি নিয়ে আসলাম, যেহেতু দেশে অনেক খাইছি এই শাক, দেখে আর লোভ সামলাইতে পারি নাই, যে কারণে অনেক তাজাও ছিল, দেখতে খুবই ভালো লাগছিল, যে কারণে এই শাকগুলো আমি নিয়ে আসছিলাম। তো এখন এই শাকটা ভাজি করে আপনাদের দেখাবো। শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে আমি নিছি, 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এই পাশে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ, কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই পেঁয়াজ রসুন মরিচ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলাই দেখেন, শাকগুলো এখন কুচি করে একটু কেটে নিয়েছি, একবারে বেশি কুচি করতে হবে না, মিডিয়াম মতো এই যে কেটে নিয়েছি। এখন শাকটা এই পাশে চুলায় একটু লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিতেছি। এটাকে এক এক জেলার মানুষ এক এক রকম বলে, যাই হোক আমি একটু আগে জাল করে নিতেছি, একটু নরম করে নেব, নরম করে নামিয়ে রাখবো। এই তো এখন আমি একটু নরম হয়ে এসছে, শুধু আমি এর ভিতরে কিন্তু কিছুই দিইনি, শুধু একটু লবণ দিয়ে এভাবে একটু নরম করে নামিয়ে রাখছি। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর কিছু জিরা। তো জিরা শুকনা মরিচটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিছি আমি রসুন আর মরিচ।
অবশ্যই জিরা শুকনো মরিচ দেওয়ার কারণ কি জানেন, জিরা আর শুকনো মরিচ দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আপনারা যারা দেন না তারা একদিন দিয়ে এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এই তো যখন দেখবেন শাকটা তেলটা বের হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, তখনই শাকটা নামিয়ে নেবেন। আর এইদিকে আমি রান্না করছিলাম ডাল। তো ডালের রেসিপি আশা করি সবাই পারেন। তো ডালের রেসিপিটা শেয়ার করা হয় নাই। ডালটা আমি দিয়ে বাগার দিয়ে নিতেছি। তো অনেকেই বলে তেলে দিয়ে বলে, তো এক এক জেলার মানুষ এক এক রকম বলে। তো এই তো ডালটা আমি ডাল বেশি রান্না করি নাই, অল্পই রান্না করছিলাম, কারণ যেহেতু আমরা মানুষ খুবই কম, খাওয়ার মধ্যে আমরা দুইজনই, তো আর কেউ এখানে নেই, আর বাচ্চাগুলো খুবই ছোট, ওরা তো খেতে পারে না, যে কারণে অল্পই রান্না করা। আর এইদিকে আমি এই যে মাছগুলা এখন ভেজে নেব। তো মাছগুলার মধ্যে লবণ আর একটু হলুদ মিক্স করে এখন আমি মাখিয়ে নিয়ে এই পাশে চুলায় দিয়ে দিয়েছি তেল গরম। মাছগুলো আমি মচমচা করে ভেজে নেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কড়াই আগে একবারে কম ঠান্ডা জানি না থাকে, একটু ভালো করে গরম করে নেবেন। তারপর তেলটাও একটু ভালো করে গরম করবেন, তা না হলে কিন্তু মাছ উঠবে না। তো তেল আর গরম দুইটাই খুবই ভালো করে গরম করে নিয়ে তারপরে এই মাছটা ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তো আমি একটু ওয়েট করে আস্তে আস্তে জাল করে, মাছটা যেহেতু ডাল শাকের সাথে খাওয়া হবে, এমনিতেই রান্না তো আর করবো না, সেহেতু আমি একটু লো আছে করে নিয়ে মাছটা মচমচা করে ভেজে নেব। অবশ্যই মচমচা মাছ অনেক মজা লাগে, এমনি নরম থাকলে কিন্তু অতটা মজা লাগে না, ডাল আর শাকের সাথে খাইতে অনেক মজা লাগে। এই তো দুপুরের খাওয়া দাওয়া রান্নাবাড়ি শেষ করে আমরা ভাবলাম একটু যাই, একটু বাইরে, আমার আবার একটু দোকানে দরকার ছিল। এই পাশে এই মালয়েশিয়াতে এই দোকানকে বলে ক্যাডাই। তো বাচ্চাদেরকে নিয়ে একটু দোকানে যাব, আর ওদেরকে নিয়ে একটু খেলার মাঠেও যাব, যেহেতু বাসার মধ্যে থাকতে থাকতে বাচ্চারা বোরিং হয়ে যায়। তো ওদেরকে এখানেই তো রেডি করে নিয়েছি। দুই ভাই তো খুবই পোস্ট দিতেছিল ভিডিও করার সময়। এই দেখেন কি পোস্টটা মারতেছে, আমার বড় ছেলে ছোট ছেলে, ওর দেখে ও হাত উঁচে করতেছে এরকম। যাই হোক, বাইরে যেতে পারলে দুই ভাই এত খুশি, কারণ বাইরে তো তেমন যেতে পারে না, চেনাশোনা তেমন মানুষজনও নাই। তো বাইরে যেতে পারলে অনেক বেশি খুশি হয়। তো আমি সময় পেলে ওদেরকে নিয়ে একটু বাইরে আসি। এটা হচ্ছে আমাদের বাসার সাথেই এই যে খেলার মাঠ বাচ্চাদের। আমার ছেলে আবার ওই পাশে বিড়াল বের হয়ে আসছিল, খুবই বিড়াল দেখলে অনেক খুশি হয়, খুব পছন্দ করে বিড়ালের সাথে ওই পাশে খেলতেছিল। আর এই পাশে আমার ছেলে একবার ওই পাশে উঠতেছে, এই পাশে আসতেছে, দৌড়াদৌড়ি করে খেলতেছে। আসলে খোলা জায়গা পাইলে বাচ্চারাও অনেক আনন্দ পায়। বাসার মধ্যে থাকতে থাকতে কিন্তু বড় মানুষকে ছোট মানুষকে একদমই ভালো লাগে না। আর এই পাশের আবহাওয়ার পরিবেশটা খুবই ভালো লাগে আমার কাছেও, কারণ দেখেন অনেকটাই ফাঁকা। কিন্তু আমাদের বাসার সামনের এই পাশে কিন্তু অতটা ফাঁকা না, বাসার সামনের এই পাশ দিয়ে অনেক গাড়ি পার্কিং করে রাখা রাস্তা, ওই পাশ দিয়ে অনেক বিল্ডিং। তো এই পাশটা অনেক ফাঁকা, এই জন্য এই পাশে আসলে অনেক বেশি ভালো লাগে, মনটা শান্তিও লাগে, সারাদিনের ক্লান্তি মনে হয় চলে যায় এরকম। যাই হোক, তো ওই পাশে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসবো এমন সময় এমন জোরে বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি করে এসে ট্রেনের মধ্যে বসলাম। তো বাচ্চারা তো বৃষ্টি দেখে এত মহা খুশি, আর বাসায়ই যাবে না, সে বৃষ্টি দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো আমি ওদের সাথে আর কি করব, ওরা খেলতেছিল, আমি একটু ভিডিও বানাইলাম, আমিও বৃষ্টি দেখতেছি। আসলে বৃষ্টি এরকম কাছ থেকে দেখতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।